আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের অনলাইনে দ্বিতীয় পর্বের ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমি নাদিরা ইয়াসমিন, সহকারী শিক্ষক, ক্রিশ্চান গার্লস হাই স্কুল, কালীতলা, দিনাজপুর। আমাদের অনলাইনে দ্বিতীয় পর্বের ক্লাস শুরু হয়েছে এবং প্রথমেই আমি এই অনলাইনে দ্বিতীয় পর্বে যে ক্লাস শুরু হয়েছে, প্রথমে ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যার আবুল কালাম আজাদ স্যারকে। ওনার উদ্যোগে আমাদের এই যে অনলাইনে ক্লাস শুরু। আজকের আমার বিষয় জীববিজ্ঞান এবং অধ্যায় হচ্ছে ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। জীবের এই পরিবেশের মধ্যে প্রথমেই আছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রটা কী? বাস্তুতন্ত্রটা হচ্ছে ভূপৃষ্ঠের এমন এক একক, এখানে দেখো, ভূপৃষ্ঠের এমন এক একক যেখানে জড় খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী এবং মৃত জীবকে পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য কতগুলো অণুজীব রয়েছে। এই যে উদ্ভিদ, প্রাণী, অণুজীব, এদের মধ্যে যে আন্তঃসম্পর্ক, এই আন্তঃসম্পর্কটাই হচ্ছে কি বাস্তুতন্ত্র। আচ্ছা, বাস্তুতন্ত্র। এখন বাস্তুতন্ত্র কতগুলো উপাদান, বাস্তুতন্ত্রের উপাদানগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে জড় উপাদান। প্রথম ভাগটার নাম হচ্ছে আমাদের জড় উপাদান, দ্বিতীয় হচ্ছে ভৌত উপাদান, আর তৃতীয় হচ্ছে জীব উপাদান। এখন জড় উপাদানকে আবার কয় ভাগে? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অজৈব বস্তু, আর একটা হচ্ছে জৈব বস্তু। আর অজৈব বস্তু কোনগুলো? অজৈব বস্তু হচ্ছে যেগুলো জীব থেকে আসে না, সরাসরি প্রকৃতি থেকে আসে, যেমন মাটি, পানি, বায়ু, এগুলো থেকে যারা আসে সেগুলো হচ্ছে অজৈব বস্তু। যেমন হচ্ছে তোমার ক্যালসিয়াম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। আর জৈব বস্তু হচ্ছে যেগুলো জীব থেকে, জীবের পচনের ফলে যে বস্তুটা আসে, যেমন তোমার হিউমাসের উপাদান, যেমন ইউরিয়া। ঠিক আছে, এখন তোমার আসতে হচ্ছে ভৌত উপাদান। ভৌত উপাদান হচ্ছে সূর্যের তাপ, আলো, বায়ু, তাপমাত্রা, বায়ুর চাপ, হ্যাঁ, এইগুলো উপাদানকে এগুলো একসাথে একত্রিত হয়েই আবহাওয়া আর জলবায়ু। এরপরে আসো তোমার হচ্ছে জীব উপাদান। জীব উপাদানকে আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে কি উৎপাদক, ঠিক আছে, তারপরে কি খাদক, তারপরে হচ্ছে বিয়োজক। এখন উৎপাদক আসো, উৎপাদক কাদের বলবো আমরা? ঠিক আছে, উৎপাদক হচ্ছে সে সমস্ত উদ্ভিদ যাদের কি থাকবে, উদ্ভিদদেরকেই আমরা উৎপাদক বলি, কারণ উদ্ভিদের গায়ে কী থাকে? ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থ থাকে এবং এই রঞ্জক পদার্থ থাকার কারণে কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করে? কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে, মাটি থেকে পানি শুষে নিয়ে তারপরে কি করে? শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে এবং এই উৎপাদন প্রক্রিয়া যখন শুরু করে তখন কি করে? অক্সিজেন ত্যাগ করে, যে অক্সিজেনটা প্রাণীর জন্য অত্যন্ত কি, অক্সিজেন ছাড়া প্রাণীরা বাঁচবে না। তাহলে উৎপাদক, তাহলে তাদেরকেই আমরা কি বলবো? উৎপাদক। আর খাদক এখানে হচ্ছে, খাদককে আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক হচ্ছে, এখানে প্রথম শ্রেণীর খাদক হচ্ছে তৃণভোজী প্রাণীদের দ্বারা। প্রথম শ্রেণীর খাদক হচ্ছে যারা ওই উৎপাদককে গ্রহণ করে, সবুজ উৎপাদককে যারা গ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো? প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক হচ্ছে কে? ঘাস হরিণ, গরু, হরিণ, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। আর দ্বিতীয় শ্রেণীর খাদককে, যে প্রথম শ্রেণীর খাদককে যারা গ্রহণ করবে তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। তারা কারা? তারা হচ্ছে ব্যাঙ, শিয়াল, বাঘ। আর তৃতীয় শ্রেণীর খাদক হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর খাদককে যারা গ্রহণ করবে তারা হচ্ছে কি তৃতীয় শ্রেণীর খাদক। তৃতীয় শ্রেণীর খাদককে হচ্ছে এখানে হচ্ছে তোমার সাপ, ময়ূর, বাঘ, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। আর সর্বভোগ মানে যারা আবর্জনা ভোগ, এক শ্রেণীর খাদক আছে যারা হচ্ছে জীব মানে জীবিত বস্তুর চেয়ে, জীবিত জীবের চেয়ে মৃত জীবকে খেতেই তারা বেশি পছন্দ করে। হ্যাঁ, যেমন হচ্ছে কাক, শকুন, শিয়াল, এগুলো হচ্ছে আবর্জনা ভোগ বা ধাঙ্গর বলা হয়। কাক, শকুন, শিয়াল এদেরকে আবর্জনা ভোগ বা ধাঙ্গর বলা হয়। আর আরেক শ্রেণীর খাদক আছে, ঠিক আছে, যে হচ্ছে প্রথম শ্রেণীর খাদকও খেয়ে ফেলে, মাংসাশী
প্রাণী মানে দ্বিতীয় শ্রেণীর খাদ্যকেও খেয়ে ফেলে, তৃতীয় শ্রেণীর খাদ্যকেও খেয়ে ফেলে। যেমন কি মানুষ, ঠিক আছে, মানুষ সব শ্রেণীর খাদ্যকেই খেয়ে ফেলে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে গেল। এখন তোমাদের পরীক্ষা কিন্তু প্রায় আসে এবং তোমরা অষ্টম শ্রেণীতেও একটা পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে পড়েছিলাম। তো তোমাদের একটি পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে আমি আলোচনা করব। দেখো ছবিতে আছে একটি পুকুরের বাস্তুতন্ত্র। প্রথমে কি হয়, প্রথমে সূর্য থেকে আলোক শক্তির মাধ্যমে আলোর মাধ্যমে উৎপাদক কি করে, উৎপাদক কারা, উৎপাদক হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, ছোট ছোট শৈবাল জাতীয় উদ্ভিদ, শ্যাওলা জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, এগুলো হচ্ছে উৎপাদক। ওই পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় ফাইটোপ্লাঙ্কটন জাতীয় বা ম্যাক্রোপ্লাঙ্কটন জাতীয় যে উদ্ভিদগুলো থাকে এরা উৎপাদক। এরা কি করে, উদ্ভিদ থেকে সূর্যের আলোর মাধ্যমে কি করে, উৎপাদকগুলো সূর্যের আলোর মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। খাদ্য প্রস্তুত করার পরে তাদেরকে বলা হয় কি, উৎপাদক। এরপরে আসা হচ্ছে এই উৎপাদককে গ্রহণ করবে কে, প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদক কারা, প্রথম স্তরের খাদক হচ্ছে উদ্ভিদের মধ্যে জুওপ্লাঙ্কটন নামক প্রাণী। জুওপ্লাঙ্কটন মানে ছোট ছোট প্রাণী, যেমন মশার সুটকিট, ঠিক আছে, তারপরে ডাফনিয়া, এরকম ছোট ছোট প্রাণীগুলো কী করবে, এই ফাইটোপ্লাঙ্কটন মানে এই উৎপাদককে গ্রহণ করবে উদ্ভিদের। মানে প্রথম স্তরের খাদ্য হচ্ছে এই ফাইটোপ্লাঙ্কটনগুলোকে গ্রহণ করবে কে, জুওপ্লাঙ্কটন। জুও মানে তোমরা এর আগেও আমি আলোচনা করেছি, জুও মানে হচ্ছে কি প্রাণী। হ্যাঁ, যেমন জুওলজি, হ্যাঁ, প্রাণীবিদ্যা, ঠিক তেমনি জুও অর্থ হচ্ছে প্রাণী, যে ছোটো ছোটো প্রাণীগুলো কী করবে, উৎপাদকগুলোকে গ্রহণ করবে। আর প্রথম স্তরের খাদ্যটা। আর দ্বিতীয় স্তরের প্রথম স্তরের খাদ্যের মধ্যে আবার পড়বে তোমার মাছের মধ্যে রুই কাতলা। আচ্ছা, দ্বিতীয় স্তরের খাদ্য হচ্ছে তোমার হচ্ছে কি করবে, প্রথম স্তরের খাদ্যকে গ্রহণ করবে, প্রথম স্তরের খাদ্যকে গ্রহণ করবে দ্বিতীয় স্তরের খাদ্য। আর দ্বিতীয় স্তরের খাদ্যকে গ্রহণ করবে কে, তৃতীয় স্তরের খাদ্য। দ্বিতীয় স্তরের খাদ্যের মধ্যে পড়ে ছোট মাছ, চিংড়ি, এগুলো দ্বিতীয় স্তরের খাদ্য। আর তৃতীয় স্তরের খাদ্যের মধ্যে পড়বে হচ্ছে শোল, বোয়াল, ভেটকি, এই মাছগুলো দ্বিতীয় স্তরের খাদ্যকে গ্রহণ করবে। সবশেষে এই পুকুরের মধ্যে যে প্রাণীগুলো, ব্যাঙ বলো বা মাছ বলো বা পোকামাকড়, যেগুলো হচ্ছে পচে গেল, যেগুলো নষ্ট মানে মারা গেল, তখন ওই যে জীবগুলো মারা যাবে, সেই জীবগুলোকে পচনের জন্য সহযোগিতা করবে কে, বিয়োজক। বিয়োজক কারা, বিয়োজক আমরা জানি, বিয়োজক হচ্ছে কি ছত্রাক আর ব্যাকটেরিয়া। বিয়োজক এগুলো কী করবে, পচনের সহযোগিতা করে আবার এই পুকুরের মধ্যে আবার কী করবে, পুকুরের পরিবেশটা আবার সে আগের পরিবেশে ফিরে আসবে। এইভাবে একটি পুকুরে কী হয়, বাস্তুতন্ত্র। এখন খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য শৃঙ্খল হচ্ছে খুব সহজ। খাদ্য শৃঙ্খল হচ্ছে খাদ্যশক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রবাহমান, বিভিন্ন স্তরে কি খাদ্যের মধ্যে যে প্রবাহিত হয়, খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরে খাদ্যের মধ্যে প্রবাহকে আমরা কি বলি, খাদ্য শৃঙ্খল। যেমন মনে করো প্রথমে কি ঘাসকে কে খাচ্ছে, ঘাসফড়িংকে কে খাচ্ছে, ব্যাঙকে কে খাচ্ছে, সাপ, ছোট সাপকে আবার কে খাচ্ছে, গুই সাপ। হ্যাঁ, এই যে ধারাবাহিকতা, এই যে পর্যায়ক্রমে যে চলে, এটাকেই আমরা কি বলবো, খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলকে আবার কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল, 2 নম্বর হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল, আর 3 নম্বর হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। শিকারজীবী খাদ্য শৃঙ্খল কাদের বলবো? শিকারজীবী খাদ্য শৃঙ্খল হচ্ছে এই যে ঘাসটাকে কে খাচ্ছে, কি ঘাসফড়িং। তারপরে ঘাসফড়িংকে কে খাচ্ছে, ব্যাঙকে কে খাচ্ছে, গুই সাপ। এটা হচ্ছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল। এখন পরজীবী খাদ্য শৃঙ্খল কাকে বলে? পরজীবী খাদ্য শৃঙ্খল হচ্ছে যে উদ্ভিদ বা প্রাণী নিজের যে বড় পোষক দেহে আশ্রয় গ্রহণ করে, যে উদ্ভিদ আর প্রাণী নিজের যে বড় পোষক দেহে আশ্রয় গ্রহণ করে, তাকে পরজীবী কী করে, পরজীবী খাদ্য শৃঙ্খল বলে। যেমন মানুষকে কামড় দেয় কে, মশা, তাই না? মশা কামড় দিয়ে কী নেয়, রক্ত চুষে নেয়। আচ্ছা, রক্ত চুষে নেওয়ার পর তারপরে সেই মশাটা ওই রক্তের মধ্যে, এখন যদি কোনো ডেঙ্গু ভাইরাস
কোনো মানুষের মধ্যে ডেঙ্গু জ্বর হয়েছে, তাই না? এখন তাকে কামড় দিল কে? মশাটা কামড় দেওয়া ফেলে তখন সে বহন করলো কি ডেঙ্গু ভাইরাসের অ্যাডিস মশা, মানে ডেঙ্গু ভাইরাসটা বহন করলো। তখন সে আবার তখন কাকে কামড় দেবে? আরেকটা মানুষকে যখন কামড় দেবে, এইভাবে কি হবে আমাদের, মানে এই যে পশুর দেহ আশ্রয় গ্রহণ করবে, মানে মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস। এটা হচ্ছে কি পরজীবী খাদ্য শৃঙ্খল। এরপরে আসো মৃতজীবী খাদ্য শৃঙ্খল। মৃতজীবী খাদ্য শৃঙ্খল মানে যে জীবগুলো, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো কী করে? মৃত জীবগুলোকে পচনে সাহায্য করে, তাই না? তো এখানে কী করে? প্রথমে মৃতদেহকে পচনে সাহায্য করছে ছত্রাক বা ব্যাকটেরিয়া, তারপরে এদেরকে ব্যবহার করে কেঁচো, এইভাবে পর্যায়ক্রমে চলে। তাহলে এখন এটা আমাদের গেল খাদ্য শৃঙ্খল। এখন খাদ্য জাল কাকে বলে? খাদ্য জাল হচ্ছে অনেকগুলো খাদ্যজলকে বা 2টা বা 3টা এরকম একাধিক খাদ্যজলকে একত্রে আমরা কি বলবো? খাদ্যজাল। খাদ্য শৃঙ্খলকে একত্রে, মানে অনেকগুলো খাদ্য শৃঙ্খলকে একত্রেই কি বলে? খাদ্য জাল। যেমন মনে করো শৈবাল, ঠিক আছে? এই শৈবালটাকে কে খাচ্ছে? জুওপ্লাঙ্কটন, মানে ছোট ছোট প্রাণী। আবার এই জুওপ্লাঙ্কটনকে কে খাচ্ছে? বড় মাছকে আবার কে খাচ্ছে? বাজ পাখি। এইটা একটা কি খাদ্য শৃঙ্খল গেল। আবার দেখো আরেকটা খাদ্য শৃঙ্খল, আবার দেখো শৈবালকে কে খাচ্ছে? ছোট মাছকে কে খাচ্ছে? বড় মাছকে কে খাচ্ছে? বাজ পাখি। এটাও একটা খাদ্য শৃঙ্খল। আবার দেখো আরেকটা খাদ্য শৃঙ্খল হয় শৈবালকে কে খাচ্ছে? জুওপ্লাঙ্কটনকে কে খাচ্ছে? ছোট মাছকে কে খাচ্ছে? বড় মাছকে কে খাচ্ছে? বাজ পাখি। এইরকম এখানে দেখো 3টা খাদ্য শৃঙ্খল আছে। এই যে এভাবে 2টা বা 3টা 4টা খাদ্য শৃঙ্খলের সমন্বয়কে একত্রে আমরা কি বলবো? খাদ্য জাল। এরপর দেখো এই খাদ্য জালকে আবার কয় ভাগে ভাগ করা যায়? খাদ্য জালকে, আচ্ছা খাদ্য জাল গেল। এখন দেখো এটা আমাদের খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পরিসমাপ্ত হলো। এখন হচ্ছে বাস্তুতন্ত্রের সৃষ্টি পুষ্টি প্রবাহ। বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ হচ্ছে বাস্তুতন্ত্রের যে এই যে ধাপগুলো, একটা পর একটা ধাপ, এবার পুষ্টি প্রবাহমান চলাকে কি বলবো আমরা? বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহের ঘটনাকে আমরা কি বলবো? বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ। আচ্ছা, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ হচ্ছে খাদ্য চক্রের এই যে ধাপে ধাপে একটার পর একটা ধাপে যে মানে প্রবাহিত হচ্ছে, এটাকেই আমরা কি বলবো? বাস্তুতন্ত্রের প্রাকৃতিক শক্তির প্রবাহ। টপিক লেভেল তো খুব সহজ। টপিক লেভেল হচ্ছে যে ধাপে ধাপে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যে যাচ্ছে, ঠিক আছে? যেমন প্রথম স্তরের ধাপ, তারপরে কি দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এই যে ধাপগুলো, এই ধাপগুলো হচ্ছে টপিক লেভেল। আচ্ছা, আর টপিক লেভেল যখন হবে তখন কি হবে? তখন কিন্তু একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার সময় 10% শক্তি কি হবে? সঞ্চিত হবে, আর 90% শক্তি কি হবে? অপচয় হবে। অতএব ট্রফিক লেভেলটা যত কম হবে তত শক্তি কি হবে? অপচয়টা কম হবে। একটু আমাদের মনে রাখতে হবে। এখন দেখো শক্তির পিরামিড হচ্ছে প্রতিটি পুষ্টি স্তরে শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাসের ছককে কী বলবো? শক্তির পিরামিড। প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাসের ছককে আমরা কী বলবো? শক্তির পিরামিড। আচ্ছা, এরপরে আসো জীব বৈচিত্র্য মানে জীব বৈচিত্র্য। এখানে পৃথিবীতে দেখো বিভিন্ন বৈচিত্র্যের জীব বসবাস করে না? এক একটা জীবের বৈশিষ্ট্য এক এক রকম বিচিত্র, ঠিক আছে? এই জীব বৈচিত্র্য, এখন দেখো বাঘের সাথে কি হরিণের কোনো মিল আছে? বাঘের সাথে হরিণের কোনো মিল নাই, কারণ বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী, ঠিক আছে? বাঘ হচ্ছে হিংস্র, কিন্তু হরিণ কি মাংসাশী প্রাণী? হরিণ কি হিংস্র না? এইভাবে এক একজনের পার্থক্য, এক একটা প্রজাতির এক এক রকম মানে বিচিত্র। হ্যাঁ, এটাই হচ্ছে জীব বৈচিত্র্য। এখন এই জীব বৈচিত্র্যকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, ঠিক আছে? 3 ভাগে কি কি? প্রথমেই হচ্ছে কি প্রজাতিগত বৈশিষ্ট্য, বংশগত বৈশিষ্ট্য, আর হচ্ছে বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য। এখন প্রজাতিগত বৈশিষ্ট্য কাকে বলে? প্রজাতিগত বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন প্রজাতির যে প্রাণীগুলো থাকে, হ্যাঁ, যেমন মনে করো বাঘের সাথে হরিণের কোনো মিল নাই, হ্যাঁ, মানুষের সাথে গরু ছাগলের কোনো মিল নাই। এইভাবে বিভিন্ন প্রজাতির যে পার্থক্য, যে ভিন্নতা, এগুলো হচ্ছে কি প্রজাতিগত বৈশিষ্ট্য। তারপরে দেখো বংশগতীয় বৈশিষ্ট্য মানে হচ্ছে এখানে জিনগত বৈশিষ্ট্য। যেমন মানুষের মধ্যে কি একই রকম মানুষ কি আছে পৃথিবীতে? না, ভিন্ন রকম, এক এক জায়গায় এক এক রকম মানুষ আছে, ঠিক আছে? এটা হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্য। আর তারপর হচ্ছে বাস্তুতান্ত্রিক
বাস্তুতন্ত্রের উপাদানের পরিবর্তনের জন্য বাস্তুতন্ত্র এক একটা জায়গায় বাস্তুতন্ত্র এক এক রকম। কোনো জায়গায় যেমন মনে করো একটা পুকুরের বাস্তুতন্ত্রের সাথে একটা কি নদীর বাস্তুতন্ত্রে কি এক হবে? কখনই হবে না, একটু হলেও পার্থক্য হবে, ঠিক আছে। আবার সমুদ্র, হ্যাঁ, আবার মনে করো আমরা বাংলাদেশ, আমাদের এখানকার যে পরিবেশ, এখানকার পরিবেশের সাথে আবার অস্ট্রেলিয়ার পরিবেশের কিন্তু পার্থক্য হবে না। এইরকম আর কি বাস্তুতন্ত্রের পার্থক্য। এটাকে কী বলে? বাস্তুতান্ত্রিক মানে বৈচিত্র্য। এখন হচ্ছে সহাবস্থান। এখন এই পরিবেশের মধ্যে জীব এবং প্রাণী একে অপরের কি পরিপূরক, নির্ভরশীল, একজনের সাথে আরেকজনের পরিপূরকভাবে কি মিশে আছে। হ্যাঁ, এইটা আমাদের পরিবেশ বিজ্ঞানী ওডন উনি আবিষ্কার করেছেন। আন্তঃনির্ভরশীল সম্পর্কে উনি দুই প্রকার, উনি এই পরিবেশ বিজ্ঞানী এই আন্তঃনির্ভরশীল সম্পর্কে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ধনাত্মক আন্তঃনির্ভরশীল আর একটা হচ্ছে ঋণাত্মক আন্তঃনির্ভরশীল। ধনাত্মক আন্তঃনির্ভরশীলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মিউচুয়ালিজম আর একটা হচ্ছে কমনসেলিজম। মিউচুয়ালিজম কারা? মিউচুয়ালিজম হচ্ছে দুটো জীব যারা দুইজনই সহযোগী, দুইজনই দুজনের উপকার করে, কেউ কারো ক্ষতি করে না। যেমন মনে করো মৌমাছি কি ফুলে ফুলে কি করে? মধু আহরণ করে, তাই না? মধু আহরণ করার সময় কি করে? এক ফুল থেকে আরেক ফুল, আরেক ফুল থেকে আরেক ফুল যায় না, তখন কি হয়? পরাগায়নের ঘটে না, তার পালকের মাধ্যমে, হ্যাঁ, তার পায়ের মাধ্যমে এইভাবে মানে উদ্ভিদে পরাগায়ন হচ্ছে। আবার কোনো পতঙ্গ, কোনো পাখি আবার কী করে, কোনো জীব আবার পাখি কী করতেছে? উড়ে গিয়ে কোনো ফল খাচ্ছে, ফল খেয়ে আবার ফল খেতে খেতে ফল খাওয়ার পরে কী করে? মলত্যাগের মাধ্যমে ওই বীজ দিয়ে দেয়, তখন ওই বীজ থেকে আবার কী হচ্ছে? গাছ হচ্ছে। এইভাবে একজন আরেকজনের উপকৃত হচ্ছে। এটাই হচ্ছে আমাদের কি মিউচুয়ালিজম। আর কমনসেলিজম হচ্ছে একজন উপকৃত হবে, আরেকজন কিন্তু উপকৃত হবে না, কিন্তু ক্ষতিগ্রস্তও হবে না। যেমন রোহিণী উদ্ভিদ, ঠিক আছে? রোহিণী উদ্ভিদ হচ্ছে এই ধরনের উদ্ভিদগুলো কী করে? এরা হচ্ছে অন্য গাছের উপরে বেড়ে বড় হচ্ছে, কিন্তু ওই গাছটাকে তার কোনো ক্ষতি করছে না, ঠিক আছে? এটা হচ্ছে এই উদ্ভিদগুলোকে বলবো আমরা হচ্ছে কমনসেলিজম, ঠিক আছে? এরপরে আসো হচ্ছে ঋণাত্মক আন্তঃনির্ভরশীল। ঋণাত্মক আন্তঃনির্ভরশীল হচ্ছে একটি বা উভয় ক্ষতিগ্রস্ত হবে। ঋণাত্মক আন্তঃনির্ভরশীল যে উদ্ভিদ জীবগুলো, এগুলো হচ্ছে একটি বা অপরটি কী হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই ঋণাত্মক আন্তঃনির্ভরশীলকে আবার কয় ভাগে ভাগ করা যায়? দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে না, তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে শোষণ, 2 নম্বর হচ্ছে প্রতিযোগিতা, আর 3 নম্বরটা হবে হচ্ছে অ্যান্টিবায়োসিস। শোষণ। এখন ঋণাত্মক আন্তঃনির্ভরশীল এর মধ্যে যে শোষণ হচ্ছে, এটা কি করে? এই শোষণ যে উদ্ভিদ, এই উদ্ভিদগুলো, এই জীবগুলো কি করে? পুরোপুরি তার অন্য একটা জীবকে কি করে শোষণ করে সে হচ্ছে বেঁচে থাকে, এবং ওই জীবটাকে সম্পূর্ণ কি করে? ক্ষতিগ্রস্ত করে সে বেঁচে থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে স্বর্ণলতা। তারপরে আসো তোমার হচ্ছে প্রতিযোগিতা। হ্যাঁ, প্রতিযোগিতা হচ্ছে নির্দিষ্ট একটা স্থানের আলো, বায়ু, বাতাস, এই বাতাসের মধ্যে যে জীবগুলো মারামারি করে প্রতিযোগিতা করে যে টিকে থাকবে, হ্যাঁ, সেটাই হবে কি? প্রতিযোগিতা। আর তারপরে আসে অ্যান্টিবায়োসিস। অ্যান্টিবায়োসিস মানে একটি জীবের সৃষ্ট রাসায়নিক পদার্থের কারণে অন্য জীবের বৃদ্ধি ও বিকাশ বাধাপ্রাপ্ত হয়, অনেক সময় কিন্তু মৃত্যুও ঘটতে পারে। যেমন কি জানো? যেমন হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে ছত্রাকের কি অ্যান্টিবায়োসিস। এইভাবে তোমাদের এই অধ্যায়টা কিন্তু বিশাল বড়, তোমরা একটু সুন্দর করে পড়বা, দেখবো তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। আর সব সময় মনে রাখবা, বায়োলজি মানে জীববিজ্ঞানটা পড়তে গেলে অবশ্যই আমাদের ছবিগুলোর দিকে খুব বেশি যত্নশীল হতে হবে। ছবিগুলো সুন্দর মনোযোগ সহকারে অঙ্কন করতে হবে এবং ছবি দেখে পড়তে হবে, তাহলে দেখবা তোমাদের একদম সহজ হয়ে যাবে। আর সব শেষে তোমাদের আসে হচ্ছে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব, মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি হবে। হ্যাঁ, এটা জীবের এই পরিবেশের কোনো ক্ষতি হবে, কিন্তু আমাদেরই ক্ষতি হবে। আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদের এই পরিবেশটাকে সংরক্ষণ করতে হবে। এবং আমরা যদি 2টো গাছ কাটি তাহলে অবশ্যই তার 4টা গাছ কী করতে হবে? আমাদের বপন করতে হবে। কারণ এই গাছ আমরা যত বেশি লাগাবো, হ্যাঁ, শুধু সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ, মাসব্যাপী বৃক্ষরোপণ করলে হবে না, অবশ্যই আমাদের এদিকে সচেতন হতে হবে
শব্দ দূষণ, পরিবেশ দূষণ, হ্যাঁ, এইগুলো মাটি দূষণ, এগুলো থেকে আমাদেরকে সচেতন হতে হবে। তা না হলে আমরা কিন্তু এই পরিবেশটাকে রক্ষা করতে পারবো না। এবং আমরা জানি যে আমাদের মানে সমুদ্রের যে উপকূল, পানি কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে, হ্যাঁ, আর সমুদ্রের যে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কী হচ্ছে, সমুদ্রের নিচে চলে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে কিন্তু আমরা কীভাবে আমরা বিলীন হয়ে যাবো আমার পৃথিবী নামক অস্তিত্ব। বিশেষ করে বাংলাদেশ তো আরও কি সমুদ্রের চারিপাশে, ঠিক আছে, বদ্বীপ, চারিপাশে নদী, সমুদ্র, আমাদের মধ্যে মানুষ, আমরা বাংলাদেশ নামক যে এই দেশটি দেখা যাবে পৃথিবীর মানচিত্রে খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ, তো যাই হোক, শুধু বাংলাদেশ কেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে যাতে আমরা পরিবেশটাকে সংরক্ষণ করতে পারি। আচ্ছা, ধন্যবাদ। এই বলে আমি আমার আজকে বক্তব্য শেষ করলাম। তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।